Subscribe this channel for watching property and other informative videos. আপনি কি আপনার বাড়ি বা ফ্ল্যাট সেল করতে চাইছেন? আপনি যদি আপনার প্রপার্টি, বাড়ি কিংবা ফ্ল্যাট সেল করতে চান, এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে আপনি আপনার প্রপার্টি নিজেই সেল করতে পারবেন উইদাউট টেকিং এনি হেল্প ফ্রম অ্যান এজেন্ট। যদিও আমি এটা আপনাকে সাজেস্ট করব, একজন প্রফেশনালের হেল্প নেওয়া সবসময় ভালো, কেননা একজন প্রফেশনালের মতোই কাজ করে। ঠিক যেমন আপনি ট্যাক্স কনসালটেন্ট কিংবা ইন্স্যুরেন্স এজেন্টের সাথে যোগাযোগ করেন, সেরকমই একজন প্রফেশনাল আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারে। এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে আপনি এই সেল প্রসেসটা নিজেই করতে পারবেন। The first step is know your property. আপনি আপনার নিজের প্রপার্টি সম্বন্ধে জানুন। এখন প্রশ্ন করতেই পারেন যে আমি তো আমার প্রপার্টি সম্বন্ধে অলরেডি জানি, আলাদা করে আর জানার কি প্রয়োজন আছে? তবুও এমন কিছু ইনফরমেশন বা এমন কিছু জিনিস যেগুলো আপনি হয়তো ভুলে গেছেন, সেগুলো আপনার জেনে নিতে হবে প্রপার্টি সেল করার আগে। ফার্স্টেই আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনার প্রপার্টির সাইজ। যদি আপনি ফ্ল্যাট সেল করতে চান, তাহলে সেই ফ্ল্যাটের সুপার বিল্ট আপ এরিয়া কত, কার্পেট এরিয়া কত, এগুলো আপনাকে জানতে হবে। যদি আপনার বাড়ি হয়, সেই বাড়ি কতখানি প্লটের ওপরে তৈরি করা হয়েছে এবং সেই টোটাল বাড়ির যে সাইজ, বিল্ট আপ সাইজ, সেটা আপনাকে জানতে হবে, অ্যাকিউরেট জানতে হবে। দরকার হলে আপনি আপনার যে সাইট প্ল্যানটা রয়েছে সেটার সাহায্য নিতে পারেন, মেপে দেখে নিতে পারেন যে আপনার এক্স্যাক্টলি কত বিল্ট আপ স্কোয়ার ফিট আপনার বাড়িতে বানানো হয়েছে। এরপরে আপনাকে যেটা জানতে হবে, আপনার বাড়ির বা আপনার ফ্ল্যাটের বয়স কত, কত বছর আগে এই প্রপার্টিটা তৈরি হয়েছে। এই ব্যাপারে অনেকেই এটা ঠিক মনে করতে পারে না। অনেকেই বলে যে আমার ফ্ল্যাটটা তো ওই 7-8 বছরের পুরনো হবে। না, 7 বছর না 8 বছর, সেটা অ্যাকুরেট করে হয়তো অনেকেই বলতে পারে না, মনে করতে পারে না। কার্যক্ষেত্রে দেখা গেল সেটা হয়তো 9 বছরের পুরনো একটা প্রপার্টি। তো আগেই আপনি জেনে রাখুন যে আপনার প্রপার্টির এজ কত। এর পরের যে ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে পেপার ওয়ার্ক। এই ক্ষেত্রেও আপনার পেপার ওয়ার্ক আগে থেকে চেক করে নিতে হবে। অনেকেই এটা বলেন, আমিও অনেক সময় এইরকম অ্যান্সার পাই যে আমার সব পেপার ওয়ার্ক রেডি আছে, সব আপ টু ডেট আছে। কিন্তু অনেক সময় কার্যক্ষেত্রে দেখা যায় যে না, পেপার ওয়ার্কের বেশ কিছু পেপারস মিসিং রয়েছে। সেটা হয়তো কোথাও মিসপ্লেস হয়ে গেছে, কিংবা হয়তো কর্পোরেশন থেকে আনাই হয়নি। এরকম টাইপের বিভিন্ন ঘটনা ঘটতে পারে। এটা এমন কিছু অস্বাভাবিক কিছু নয়। যেই পেপার, যদি কোনো পেপার এরকম মিসিং থেকে থাকে, সেটা আগে আপনি দেখে নিন যে কি কি পেপার লাগে। সেটা একজন প্রফেশনালকে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে কি কি পেপার প্রয়োজন। সেই অনুযায়ী আপনি যদি চেকলিস্ট মিলিয়ে নেন, সেই অনুযায়ী যদি আপনার কোনো পেপার মিসিং থাকে, সেক্ষেত্রে আপনি সেই পেপারটা ব্যবস্থা করতে পারেন, জোগাড় করে নিতে পারেন কোনো জায়গা থেকে। যেটা যদি কর্পোরেশনের কোনো পেপার হয়, কর্পোরেশনে গিয়ে আপনি সেটা জোগাড় করে নিতে পারেন, বা কোনো কোঅপারেটিভ সোসাইটি হলে সেখান থেকে নিতে পারেন। বা অনেক সময় দেখা যায় যে আপনার কাছে হয়তো সাইট ম্যাপটা নেই, সেটা হয়তো বিল্ডিং এর অন্য কারোর কাছে থাকতে পারে, সেটা আপনি সেখান থেকে জোগাড় করে নিতে পারেন। পেপার ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সেল ইউর প্রপার্টি, কেননা পেপার ওয়ার্ক ছাড়া আজকের দিনে কোনোভাবেই কোনো প্রপার্টি আপনি সেল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার প্রপার্টির পেপার ওয়ার্ক কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে প্রাইসিং। আপনি আপনার প্রপার্টি প্রাইস কিভাবে ঠিক করবেন। এক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে
আপনার প্রপার্টির ঠিক ভ্যালুয়েশন আপনি করতে পারছেন না, আপনি ইভ্যালুয়েট করবেন কি করে? অনেক সময় এইরকম আমি উত্তর পাই যে আমার পাশের বিল্ডিং এর অমুক ফ্ল্যাটটা তো এই দামে বিক্রি হয়েছে, ওটা অনেকটা আমারই ফ্ল্যাটের মতো, তো আমার ফ্ল্যাটটাও এই দামেই বিক্রি হবে। কিন্তু বাকি যে প্যারামিটার্স গুলো সেগুলো আপনি হয়তো মানে কনসিডারই করেন না। প্রাইসিং এর দিক থেকে আপনাকে বেশ কিছু জিনিস জানতে হবে আগে থেকে। প্রথমত আপনার প্রপার্টির এজ কত, তারপরে আপনার প্রপার্টির মেনটেনেন্স কিরকম রয়েছে সেটা আপনাকে একটা প্যারামিটারের মধ্যে আনতে হবে। যদি আপনার প্রপার্টির ধরুন খুব রিপেয়ারিং এর প্রয়োজন হয় সেটা একটা ব্যাপার, আবার আপনার প্রপার্টি একদম নতুনের মতো রয়েছে, সেটা একটা খুব মেনটেন্ড রয়েছে, সেটা একটা ব্যাপার। এগুলো আপনাকে বিচার্য বিষয় হিসেবে নিতে হবে। এরপরে ক্যালকুলেট হবে ডেপ্রিসিয়েশন কস্ট। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আপনার প্রপার্টির এই মুহূর্তে গভর্নমেন্ট ভ্যালুয়েশন কত। আপনাকে আপনার প্রপার্টির ভ্যালুয়েশনটা ঠিক করার জন্য গভর্নমেন্ট ভ্যালুয়েশন জানাটা খুব ইম্পর্টেন্ট। হয়তো দেখা যাচ্ছে গভর্নমেন্ট ভ্যালুয়েশন 40 লাখ টাকা, আপনি এক্সপেক্ট করছেন 55 লাখ টাকা, যেটা কিনা একটা অনেকখানি ডিফারেন্স হয়ে যাবে। আপনাকে আপনার প্রপার্টি ভ্যালু এই গভর্নমেন্ট ভ্যালুয়েশনের আশেপাশে রাখতে হবে। নেক্সট পয়েন্ট ইজ সার্চ এ বায়ার। আপনার প্রপার্টির জন্য একজন ক্রেতা খুঁজে বার করা। সেটা আপনি করবেন কি করে? আপনার কাছে তো পুরনো কোনো ডেটাবেস নেই যেটার মাধ্যমে আপনি কাউকে আপনার এই প্রপার্টিটা অফার করতে পারেন। তো আপনার কাছে অপশন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করা। আপনি নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে আপনাকে একদিনের জন্য একটা টাকা খরচ করতে হবে, একদিন বেরোবে সেই অ্যাডভার্টাইজমেন্ট। বেশ কিছু আপনি এনকোয়ারি সেখান থেকে পাবেন। আপনি বিভিন্ন পোর্টালের সাহায্য নিতে পারেন। পোর্টালে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, যেমন ম্যাজিক ব্রিক্স, 99 একর্স, হাউজিং, এগুলোতে আপনার অ্যাডভার্টাইজমেন্ট আপনি করতে পারেন। অনেকেই আমাকে বলেন যে এখানে তো ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায়। ফ্রিতে অ্যাডভার্টাইজমেন্ট আপনি দিতেই পারেন, বাট সেই অ্যাডভার্টাইজমেন্ট খুবই কম সময়ের জন্য, মানে হয়তো একদিন কিংবা দুদিনের জন্য হতে পারে, আর খুবই কম সংখ্যক এনকোয়ারি আপনি পাবেন। সেই জায়গা থেকে আপনার প্রপার্টি ডিল হবে কিনা সেটা ডাউট আছে। তার থেকে বেটার আপনি পেড অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, যেখানে আপনার প্রপার্টিটা বেশ কিছুদিন ধরে শোকেস হবে। তার জন্য একটা টাকা খরচ করতে হবে, একটা ডিউরেশনের জন্য ওরা এই চার্জটা নিয়ে থাকে, এবং আপনার প্রপার্টিটা ঠিকঠাক শোকেস আপনার এইসব পোর্টালগুলোতে ওরা করবে। এছাড়াও আপনি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেমন আপনার ফেসবুক আছে, টুইটার আছে, এগুলোতে করতে পারেন। গুগল অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। ফেসবুকে আপনার নিজস্ব যে প্রোফাইলটা রয়েছে, নিজস্ব যে অ্যাকাউন্টটা রয়েছে, সেই অ্যাকাউন্টে আপনি পোস্ট করতে পারেন। তাতে আপনার চেনাশোনা, আপনার যে সার্কেল রয়েছে সেই সার্কেলে দেখতে পাবে যে আপনি আপনার প্রপার্টি সেল করতে চাইছেন। এরকম ভাবে হতেই পারে যে আপনার কাছে এমন কেউ ব্যক্তি কোনো একটা রেফারেন্সে আপনার সাথে যোগাযোগ করলো এবং আপনার প্রপার্টির ব্যাপারে তিনি ইন্টারেস্ট ফিল করলেন, তো সেটাও হতে পারে। এবারে ধরুন এই অ্যাডভার্টাইজমেন্টগুলো বিভিন্ন জায়গায় আপনাকে করতে হবে, এবং করার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনি বেশ কিছু এনকোয়ারিজ এখান থেকে পাবেন। যখন আপনি কথা বলছেন কোনো একজন বায়ারের সাথে, আপনি ঠিক কি কি বলবেন, কয়েকটা পয়েন্ট এই ব্যাপারে আপনাকে, কয়েকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। যেমন হচ্ছে কোনো রকম ফলস ইনফরমেশন দেবেন না, কিংবা কোনো কিছু হাইড করবেন না। হাইড ইন দ্য সেন্স, আপনি হয়তো আপনার প্রপার্টি এজ হয়তো 5 ইয়ার্স, আপনি বললেন হয়তো 3 ইয়ার্স, এরকম টাইপের। বা আপনার হয়তো একটা পেপার নেই, আপনি হাইড করে গেলেন যে আপনি বললেন না পেপার আছে। এগুলো আপনি করবেন না, কারণ এগুলো আলটিমেটলি যখন সেই ব্যক্তি জানতে পারবে, কেননা
এটা আপনাকে বুঝতে হবে যে প্রপার্টি ডিলিংস কোনো ছোটখাটো ব্যাপার নয়, একটা জামা কাপড় কেনার মতো কোনো বিষয় নয় যে আপনি বিক্রি করলেন, সে কিনে নিল, হয়ে গেল, গল্প শেষ, এরকম ব্যাপারটা নয়। মানে এটা একটা বেশ লেন্দি প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনার সমস্ত ব্যাপার চেক হবে। তখন যখন আপনার এই কোনো মিস ইনফরমেশন কিংবা কোনো কিছু লুকোনো কোনো কিছু যদি বেরিয়ে পড়ে, তখন সেটা বায়ার একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট করবে আপনার ব্যাপারে, যেটা ঠিক নয় একটা ডিলিংসের পক্ষে। এটাতে আপনার ডিলিংসটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাই আমি সাজেস্ট করবো যে কোনো রকম কোনো মিস ইনফরমেশন কোনোভাবেই দেবেন না। যদি ভুল করে কোনোভাবে কোনো কিছু ভুল বলা হয়ে গিয়ে থাকে, সেটা হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, সেটা আপনি পরে আবার সেটাকে রেকটিফাই করে এবং কনফার্ম করে দেবেন, ক্লিয়ার করে দেবেন। আরেকটা বিষয় যেটা আপনাকে ভাবতে হবে সেটা হচ্ছে যে কখনোই কনভিন্স করানোর চেষ্টা করবেন না। যেমন ধরুন আপনার ওয়েস্ট ফেসিং এ ফ্ল্যাট, আপনি কখনোই বলবেন না যে না এখানে তো গরম খুব একটা হয় না, হাওয়া দেয় খুব, এগুলো বলার চেষ্টা করবেন না। কেননা ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট, ওয়েস্টের রোদ্দুর আসবেই এবং সেটা যে দেখছে সে জানে। আপনি যখন বলবেন তাকে, তখন তাকে বলেই দেবেন এটা ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট। হতেই পারে যে যেই মানুষটি দেখতে আসছেন তার এই ওয়েস্ট ফেসিং ফ্ল্যাটই পছন্দ, কিংবা ধরুন আপনার টপ ফ্লোর, আপনি হয়তো প্রথমে বললেন না, পরে এসে সে দেখতে পেল যে আপনার এটা টপ ফ্লোর, সেই জন্য তিনি এটা নিলেন না। তো এটা প্রথমে ক্লিয়ার করে দেওয়া ভালো যে না আমারটা টপ ফ্লোরে। এরপরে যেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডোন্ট বি ইগোটিস্টিক। মানে আপনার একটা ইগো কাজ করছে, বা আপনি একজন সেলার, এরকম একখানা ব্যাপার আপনার মধ্যে কাজ করছে, সেটা ঠিক আছে। একজন অ্যাজ এ বায়ার, অ্যাজ এ সেলার, দুজনেরই একটা ডিগনিটি থাকে, সেলারেরও একটা ডিগনিটি থাকে। বাট কি হয়, অনেক সময় কাস্টমার যিনি কিনতে এসেছেন তিনি হয়তো এমন কিছু একটা মন্তব্য করে বসলেন যেটা হয়তো আপনার পছন্দ হলো না। একটু ভালো করে ভেবে দেখুন যে এরকম অনেক ক্ষেত্রেই, মানে যখন আমরা সবাই কোনো না কোনো জায়গায় কাস্টমার, আমরা কিন্তু পুরোপুরি না জেনে আমরা কিন্তু কোনো না কোনো কমেন্ট পাস করে দিই, সেটা হয়তো ঠিক নয়। এক্ষেত্রেও আপনাকে সেটা বুঝতে হবে, সে হয়তো কোনো কমেন্ট পাস করে দিয়েছে যেটা আপনার হয়তো খুব একটা ভালো লাগেনি। তো আপনি দুম করে রেগে গিয়ে ভাবলেন যে না আমি এই ব্যক্তিকে এই প্রপার্টিটা সেল করব না। তো এই ধরনের ইগোইস্টিক ব্যাপার আপনার না রাখাই ভালো। কেননা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে এটা বুঝতে হবে যে আপনাকে প্রপার্টিটা সেল করতে হবে। তাতে এরকম নয় যে আপনি একদম মানে সবকিছু বিসর্জন দিয়ে আপনাকে সেল করতে হবে, সেরকম ব্যাপারটা নয়। যেটা আপনাকে বুঝতে হবে যে বায়ারেরও একটা ইগোটিস্টিক ব্যাপার থাকে, ইগো থাকে, যে আমি বায়ার, আমি তো পয়সা দিচ্ছি, তো আমি কিনছি, আমি যা খুশি বলতে পারি, যা খুশি প্রশ্ন করতে পারি। এগুলো সব বায়ার, সব কাস্টমারের মধ্যেই থাকে, মানে আমার আপনার মধ্যেও হয়তো এই ব্যাপারগুলো থাকে। তো এই ব্যাপারগুলো আপনাকে একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। এরপরে যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে ডোন্ট বি ভেরি রিজিড। খুব বেশি রিজিডিটি আপনি দেখাবেন না। যেমন ধরুন আপনি ভাবলেন যে আমি প্রপার্টিটা 50 লাখের নিচে কিছুতেই সেল করব না, হোয়ারাজ নেগোসিয়েশনে হয়তো দেখা যাচ্ছে যে বায়ার আপনাকে বলছে যে আমি 49ই দেবো, 1 লাখ টাকার জন্য আপনি ডিলটা ক্যান্সেল করে দিলেন। এই জিনিসটা অনেক ক্ষেত্রেই ঘটে। এর কারণ একটাই হচ্ছে যে বায়ার ভাবে যে আমি এত করে রিকোয়েস্ট করছি, কিন্তু সেলার একটুও নিজের জায়গা থেকে নড়ছে না। তো আপনাকে এটা বুঝতে হবে যে বায়ারও চায় যে ওনার কথার একটা ভ্যালু থাকুক, একটা দাম থাকুক, যে আপনিও ওনার কথার একটা দাম দিলেন। হ্যাঁ, আপনি নেগোসিয়েশন করতে পারেন, আপনি নেগোসিয়েট করুন, ভালোভাবে বলুন যে দেখুন আমি একটা এক্সপেক্ট করছি এরকম, ঠিক আছে এই রকম ভাবে আমরা চিন্তা ভাবনা করে একটা ফাইনাল ডিসিশন নিতে পারি প্রাইসের ক্ষেত্রে। এবারে ধরুন আপনার প্রপার্টি দেখে কেউ চলে গেছে, আপনার উচিত তাকে একবার ফোন করা, ফলো আপটা করা। কেননা অনেক সময় কি হয়, এগুলোও দেখা গেছে একখানা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। বায়ার হয়তো ভাবছে যে আপনি বোধহয় একবার ফোন করবেন,
জানার জন্য, কেননা বায়ার ভাবছে যে আমি কিনবো, আমাকে তো একবার প্রশ্ন করতেই পারে, whereas আপনিও ভাবছেন অ্যাজ এ সেলার যে বায়ার দেখে গেল, যদি দরকার পড়ে সে নিজে থেকেই আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো এইখানে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যায়। আপনি একটা জাস্ট একবার ফোন করে জেনে নিন যে আপনি এরকম দেখে গেছিলেন, তো সেই ব্যাপারে আপনি কোনো ডিসিশন নিলেন নাকি। Next step is the process. আপনার প্রপার্টি জানা হয়ে গেল, আপনি সেটাকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করলেন, বায়ার যারা কিনতে ইচ্ছুক তারা আপনার প্রপার্টি দেখে গেল, আপনি ফলো আপ করলেন। এবারে কোনো একজন কেউ আপনার প্রপার্টিতে ইন্টারেস্ট ফিল করলো এবং আপনার প্রপার্টি কিনতে চাই, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এগোবেন? আপনারা প্রথমত আপনারা বায়ার এবং সেলার দুজনে মিলে একটা মিটিং করুন, ডিসকাস করুন যে কি কি প্রসেস আপনারা এতে মেনটেন করবেন। আগে প্রসেসগুলো জানুন, দুজনেই জানুন, বায়ারকেও এই ক্ষেত্রে প্রসেসটা জানতে হবে, সেলারকেও জানতে হবে যে কি কি করণীয়, কোন কোন স্টেপস আপনাদের ফলো করতে হবে পুরো ডিলটা করার জন্য, সেটা নিজেরা আপনারা ডিসকাস করে নিন, নেগোসিয়েশন করে নিন, ফাইনাল প্রাইস তৈরি করুন এবং নিজেরা একটা ক্লিয়ার ডিসিশনে পৌঁছে যান যে এই প্রাইসটা আপনি 3 মাসের জন্য রাখবেন, 3 মাসের মধ্যে এই ডিলটা কমপ্লিট করতে হবে। বায়ারকে একটা টাইম ফ্রেম দিন যে 3 মাস আমার এই প্রাইসটা থাকবে, এর বেশি নয়। কার্যক্ষেত্রে কোনো কোনো সময় কি হয়, লোনের ক্ষেত্রে বা কোনো একটা প্রসেসের সময় একটু ডিলে হতে পারে, সেটা আপনারা মিউচুয়ালি নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করে নিলেই ভালো হবে। প্রসেসটাকে ভালো করে বুঝতে হবে, যদিও এক্ষেত্রে সেলারের প্রসেস বলতে খুব একটা কিছু বোঝার নেই, বায়ারের দিক থেকেই অনেক কিছু করণীয় থাকে এবং বায়ারই এই পুরো প্রসেসটাকে হ্যান্ডেল করে। সেলারের দিক কিন্তু আপনাকে অ্যাজ এ সেলার আপনাকে এই প্রসেসটা জেনে রাখতে হবে এবং টাইম ফ্রেমগুলো খুব খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে কোন কোন টাইমে আপনি পেমেন্টগুলো পাবেন, কবে এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্টের কতদিন পরে আপনি রেজিস্ট্রি করবেন এবং কি কি ভাবে কি কি মাধ্যমে আপনার এই টাকা মানে পেমেন্টটা করা হবে, বায়ার আপনাকে পেমেন্টটা করবেন, বা এর টিডিএসটা আপনি কিভাবে নেবেন, বায়ার কিভাবে জমা দেবে, তার কি ইনফরমেশন লাগবে, এই সব জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং বায়ারের সাথে একটু কোঅপারেট করতে হবে। প্রত্যেক প্রপার্টিরই বেশ কিছু আলাদা আলাদা পেপার ওয়ার্ক থাকতেই পারে, বিভিন্ন লোকেশন ওয়াইজ পেপার ওয়ার্ক মাঝে মধ্যে চেঞ্জ হয়, যেমন ধরুন সল্টলেকে একরকম পেপার ওয়ার্ক, আবার নিউ টাউনে আরেক রকম পেপার ওয়ার্ক। তো মোর অর লেস পেপার ওয়ার্ক প্রায় সমান থাকে, বাট একটু এদিক ওদিক 19-20 হয়, আর সেগুলো আপনাকে জেনে নিতে হবে যে কি কি পেপার ওয়ার্ক আপনার দরকার আছে। এগুলো একটা সেট দরকার হলে আগে থেকেই ফটোকপি করে আপনি রেখে দিতে পারেন, যেটা আপনার যখন আপনার এগ্রিমেন্ট হবে বা যখন বুকিং করবেন আপনার বায়ার, তখন আপনি তাকে এই প্রপার্টি পেপারগুলো হ্যান্ড ওভার করতে পারেন, যাতে কিনা তিনি সার্চিং করতে পারেন এই প্রপার্টিটা। লোন প্রসেস কিভাবে হবে, লোনের ক্ষেত্রে কতদিন টাইম লাগবে, লোন কতবার, কি কি ইনফরমেশন আপনার লাগবে, সেগুলো সব আগে থেকে আপনি বায়ারের সাথে আলোচনা করে নিন। ব্যাস, তাহলে এভাবেই আপনি আপনার প্রপার্টি সেল করতে পারেন। ভালো করে এই স্টেপসগুলো ফলো করুন এবং আপনি নিঃসন্দেহে আপনার প্রপার্টি নিজেই সেল করতে পারবেন। যদি তাও কখনো মনে হয় যে কোনো একজন প্রফেশনালের আপনি সাহায্য নেবেন, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, আপনি এটাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের আরও অনেক ইনফরমেশন দিতে পারবো। থ্যাংক ইউ।